আচ্ছা, last ক্লাসে we are discussing about differential amplifier. তো differential কাজ করে আমরা ওই ইকুয়েশনটা ডেভেলপ করছিলাম ID1 and ID2 আর VID হচ্ছে VGS1 minus VGS2. তো আমাদের এই রিলেশনটা ছিল এটা, ID1 সমান এটা, ID2 সমান এটা। এখানে VID যদি 0 হয়, VGS1 equals to VGS2 যদি হয়, তাহলে দেখবে যে ID1 সমান ISS/2, ID2 হবে ISS/2। আর এই VIDর উপরে নির্ভর করতেছে, VID যদি আস্তে আস্তে বড় হয় তাহলে ID1টা বাড়তে থাকবে আর ID2টা কমতে থাকবে। তো এই গ্রাফটাই আমরা আজকে একটু দেখব। এখানে যে ID1 সমান এটা ধরলাম, ID1 কে আমরা ISS দিয়ে ভাগ করে দিলাম, তো এর হচ্ছে এই রিলেশনটা আসলো। আর x ইকুয়ালস টু ধরলাম আমরা বিটা বাই ISS VID। এই রিলেশনে যদি x ইকুয়ালস টু 0 হয়, x ইকুয়ালস টু 0 হবে কখন? যখন VID ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমাদের ID1 বাই ISS সমান হবে 0.5। তার মানে আসলে ID1টা ISS অর্ধেক হবে। তার মানে ID1 হবে ISS অর্ধেক, ID2 হবে ISS অর্ধেক, কারণ ID1 প্লাস ID2 হবে ISS। তো যখন নাকি VID 0 হবে তখন আমার মাঝখানে থাকবে। এখন আমরা এই গ্রাফটা এরকম ভাবে আঁকতেছি, যেখানে যেরকম এটা হচ্ছে এক্সটা, x যেমন 0 তখন ID1 বাই ISS সমান হচ্ছে 0.5। এখন দেখি তো √2 হইলে কি হয়। যদি আমি √2 ধরি, x এর মান √2, তার মানে এই ভ্যালুটার মান √2, তাহলে x এর মান √2 হইলে এটা হচ্ছে 1। তো 1 হবে, এটা 1 হওয়া মানে কি ID1 বাই ISS সমান 1। তার মানে ID1টা ISS সমান হয়ে গেল। ওই সময় তাহলে ID2টা কি হবে? 0 হয়ে যাবে। তার মানে যখন এখানে ID1 বাই ISS 1 হবে, ID2 তখন 0। এখন আমরা নেগেটিভ √2 দিকে যাই দেখি, নেগেটিভ √2 যখন, এক্সটা ভুলে গেছি, এক্সটা কি জানি? এই যে এটা, এই যে বিটা বাই ISS VID, মানে এক্সটা কি বলতেছি ওইটার কি? এটা আমরা আসলে নর্মালাইজড VID ভার্সেস ID করতেছি। আসলে হচ্ছে VID ভার্সেস ID, আর আমরা নর্মালাইজড করে নিতেছি ISS দিয়ে। তো এখানে যদি আমরা x সমান, যদি এটা হচ্ছে x সমান যদি আমরা -√2 ধরি, -√2 দিলে এই যে ID1 বাই AS এর মান আসবে 0। তো এই জন্য আমাদের -√2 থেকে √2 পর্যন্ত এই আমাদের স্লোপিংটা থাকবে, ইন্টিগ্রেশনটা এর মধ্যে হবে। আর যখন একটা ID1 ম্যাক্সিমাম হয়ে যাবে, ID2 হবে 0। আবার ID1 যখন মিনিমাম হয়ে যাবে, ID2 হবে ম্যাক্সিমাম। তো এখানে আমরা যদি দেখি, এই যে এখানে দেখি ID1 যখন বাড়ানো হয়, তার মানে VG1 থেকে বাড়ানো হয়। VG1 টা বাড়াইলে যেহেতু এটা স্যাচুরেশনে আছে, তাহলে এই কারেন্টটা বেড়ে যাবে। গেট কারেন্ট বাড়াইলে ID1 বেড়ে যাবে। ID1 সমান ID3, ID3 মিরর হয়ে ID4 হবে, ID4 ইকুয়ালস টু ID1। আর ID2 ওই পরিমাণ কমে যাবে, তাহলে ID2 এখানে কমে যাবে, কারণ ID1 প্লাস ID2 সমান হয়ে যাবে IS। বাকি কারেন্টটা কোথায় যাবে? বাকি কারেন্টটা যাবে এখানে লোডে যাবে। কারণ এইদিকে লোডে কত কারেন্ট যাচ্ছে? এই ID4 মাইনাস ID2 যাচ্ছে আই আউট হিসেবে। ID4টা হচ্ছে কি? ID4টা হচ্ছে ID1। তো এই জন্য আমার লোডের দিকে কারেন্ট যাচ্ছে, আই আউট ইকুয়ালস হবে ID1 মাইনাস ID2। আবার তার উল্টাটা হইতে পারে, এটাকে আমরা যদি কমাইতে কমাইতে 0-তে নিয়ে আসি আর এটা যদি হাইয়ে দিই, তখন দেখা যাবে যে পুরো কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, আর এদিক দিয়ে কোনো কারেন্ট নেই। তার মানে এখান থেকে কোনো কারেন্ট আসতেছে না। ID1 যদি 0 হয়, ID3ও 0, ID4ও 0। তার মানে এদিক থেকে কোনো কারেন্ট আসতেছে না।
এখন এইখানে যে কারেন্ট আসছে এটা সবটা লোড থেকে এখানে আসছে, ডিসচার্জ হচ্ছে। তো আমরা এখানে আউটপুটে যে লোডটা থাকবে লোডটাকে একবার চার্জিং করতে পারবো, ডিসচার্জিং করতে পারবো কিসের ভিত্তিতে? ভিআইডিটাকে চেঞ্জ করে, ভিজি ওয়ানটাকে বাড়ায় অথবা কমায়। এই ভিজি ওয়ানটাকে আমরা কতটুকু বাড়াইতে পারবো আর কতটুকু কমাইতে পারবো এটা আমরা এখানে আমরা ম্যাক্সিমাম √2 পর্যন্ত যাইতে পারবো ম্যাক্সিমাম। এই ভ্যালুটার মান √2 হলে ভিজি ওয়ানের মান কত হবে, ভিজি টুর মান কত হবে, সেটা আমরা এখানে বের করছি। এটাকে বলে রেঞ্জ, যে কমন মোডের যে রেঞ্জটা, তো ওই রেঞ্জটা এখানে বাড়ানো হয়েছে। এনমসের বেলায় ভিজি ওয়ান মিনিমাম হবে এটা, আর ভিজি ওয়ান ম্যাক্সিমাম হবে এটা। তো এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমাদের কমন মোড রেঞ্জ, যে আমরা ভিজি ওয়ানকে ম্যাক্সিমাম এত এবং মিনিমাম এত এর মধ্যে রাখতে পারবো যদি সেম অ্যাম্প্লিফিকেশন চাই। তো এখানে দেখা যাচ্ছে ভিজি ওয়ানটা কিসের উপর ডিপেন্ড করতেছে, বিটা ওয়ানের উপরে। তো বিটা ওয়ান মানে আছে W/L1, তার মানে M1 ট্রানজিস্টরটার উপর নির্ভর করতেছে। M1 ট্রানজিস্টরটা কোনটা? এটা হচ্ছে M1 ট্রানজিস্টর। M1 ট্রানজিস্টরটা দিয়ে আমি ভিজি ওয়ানের মিনিমামটা সেট করতে পারি, আর ভিজি ওয়ানের ম্যাক্সিমামটা হচ্ছে বিটা থ্রি এর উপরে। তো বিটা থ্রি বাড়াইলে ভিজি ওয়ান ম্যাক্সিমাম বাড়বে। তো এইখানে কি হচ্ছে যে বিটা থ্রি কোনটা, বিটা থ্রি হচ্ছে এটা, এইটা। তো এই M3 আর এই M1 এই দুইটাকে আমরা কন্ট্রোল করে আমাদের কমন রেঞ্জটাকে আমাদের ডিজায়ার্ড রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি। যদি আমি লোয়ার লেভেলটাকে নামাইতে চাই, ভিজি ওয়ানটাকে যদি নিচে নামাইতে চাই, আরো মিনিমাম বানাইতে চাই, তাহলে আমাকে বিটাকে টুইক করতে হবে, বিটা ওয়ানকে, তাহলে আরো নিচে নেমে যাবে। আর আমি যদি ভিজি ওয়ানকে আরো ম্যাক্সিমামে নিতে চাই, তাহলে বিটা থ্রিটাকে টুইক করতে হবে। এই দুইটাকে টুইক করে আমরা কমন রেঞ্জটাকে বাড়াইতে কমাইতে পারি, আমাদের ডিজায়ার্ড রেঞ্জের মধ্যে রাখতে পারি। আর এটা যদি পিমস হয়, এখানে হচ্ছে এনমস আর পিমস। এনমস হচ্ছে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, দুইটাই হচ্ছে এন টাইপ, আর পি টাইপ হচ্ছে লোড হিসেবে কাজ করতেছে, মিরর সার্কিট হিসেবে, যাতে কারেন্টটা সমান আসে দুইটা ইয়াতেই ট্রানজিস্টরে। এই জন্য পিমস দিয়ে আমরা মিররটা তৈরি করতেছি। আর পিমস এর বেলায় আমার ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার হচ্ছে পিমস, এটা এবং এটা হচ্ছে পিমস। আর এনমসটা হচ্ছে আমার মিরর হিসেবে কাজ করতেছে, এনমসটা আমাদের মিরর। তো M3 আর M4 হচ্ছে এনমস। তো এখানে এইটার বেলায় কি আসতেছে, পিমসের বেলায় যেমন বিটা থ্রি, এই যে বিটা থ্রি দিয়ে আমরা মিনিমামটাকে কন্ট্রোল করবো। বিটা থ্রি কোনটা, বিটা থ্রি হচ্ছে এটা, এই এনমসটা। এখানকার যেটা নাকি আমার মিরর সার্কিট, ওই মিরর সার্কিটের এনমসটাকে দিয়ে আমরা মিনিমাম লেভেলটাকে কন্ট্রোল করব। আর ওখানে করছিলাম আমি ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের মসটা দিয়ে, অ্যামাউন্টটা দিয়ে এটাকে কন্ট্রোল করছিলাম। আর এখানে ম্যাক্সিমামটা কন্ট্রোল করছে বিটা থ্রি, যেটা নাকি মিরর সার্কিটের অংশ, সেটা দিয়ে। আর এখানে ম্যাক্সিমামটা করতেছি বিটা ওয়ান দিয়ে, উল্টাটা হয়ে গেছে। এই পিমসটা দিয়ে আমরা ম্যাক্সিমামটাকে, এটা দিয়ে আমরা ম্যাক্সিমামটা, রেঞ্জের ম্যাক্সিমামটা, আর এটা দিয়ে রেঞ্জের মিনিমামটা কন্ট্রোল করব। তো এখন আমরা দেখি গেইন। গেইন হচ্ছে, গেইন বাইর করতে হলে আমরা জানি যে এ ভি ইকুয়াল টু জিএম আর আর আউট বা আর 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 ডি, এটাই এখানে শেষ পর্যন্ত আনবো, জিএম আর এল এই জিনিসটা আনবো। তো প্রথম জিএমটা বের করতে হবে, জিএম মানে হচ্ছে ডিআইডি ওয়ান ডিভাইড বাই ডিভিআইডি, এই অংশটা। এইটা মানে আমি আইডি ওয়ানকে ভিআইডি দিয়ে ডিফারেন্সিয়েট করবো, আইডি ওয়ানকে ডিফারেন্সিয়েট করবো মানে এটাকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্স করতে গিয়ে প্রথম আমরা ধরে নিলাম যে ভিআইডি এত ছোট যে ভিআইডি টু দি পাওয়ার ফোর এটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এই অংশটা বাদ দিয়ে দিলে তাহলে থাকে এইটা, এটার উপরে আছে রুট,
এটার উপরে রুট থাকলে এটা হয়ে যাবে শুধু ভিআইডি, আর এটা রুট বিটা হবে, আর এই দুটা কাটাকাটি গিয়ে উপরে রুট আইএসএস থাকবে, আর নিচে থাকবে রুট টু। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করে, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা বাদ চলে যাবে, শুধু থাকবে এটা বিটা আইএসএস বাই 4। এই যে বিটা বিটা আইএসএস বাই 4, এই যে বিটা, এই দুটা আইএসএস, এটা তো রুটের ভিতরে, এটা রুটের বাইরে, এটা ভিতরে আসলে রুট বিটা আইএসএস বাই এই দুটা রুটের ভিতরে আসলে 4 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের জিএম। জিএম হচ্ছে এই M1 ট্রানজিস্টর। তো এটাকে আবার এইভাবে বিটাকে ভাঙিয়ে ডব্লিউএল আকারে লেখা যায়। এটা হচ্ছে আমাদের জিএম। তো এইখানে আমাদের একটা জিনিস লক্ষণীয়, যে এইখানে আমাদের এই এইটার জিএমডি হবে এই দুইটার কম্বিনেশন। তো এইটার জিএম আর এটার জিএম হচ্ছে পরস্পর প্যারালেল। আবার আমরা বলছি যে এই ট্রানজিস্টরটা আবার এই ট্রানজিস্টরটা দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল। তো দুইটা আইডেন্টিক্যাল জিএম প্যারালেল হলে কি হয়, রেজিস্ট্যান্স কমে যায় কিন্তু কন্ডাক্টেন্স বেড়ে যায়, তাহলে এটার কন্ডাক্টেন্সটা ডবল হয়ে যাবে। এই জন্য আমরা এখানে করছি জিএমডি হচ্ছে টুয়াইস জিএম1। টুয়াইস জিএম1 হলে এটা আসছে আমাদের রিলেশনটা। নিচের যে চার ছিল, চারটা চলে গেছে, এই চারটা নেই। তাহলে টোটাল ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের কন্ডাক্টেন্স হতেছে এটা। এখন আমরা এটাকে আবার অন্যভাবে দেখতে পারি, যে আমরা যদি চিন্তা করি যে ভি আউট সমান হবে কি ID1 মাইনাস ID2 ইন্টু RL। RLটা যদি আমাদের লোড হয়, দেন ID1 মাইনাস ID2 মানে হচ্ছে এটা। কারণ কি ID1 থেকে ID2 বাদ দিলে ISS/2 বাদ চলে যাবে, এটা থেকে এটা বাদ দিলে এটা যোগ হয়ে যাবে, এই দুইটা যোগ হয়ে ISS ইন্টু এটা হবে। তো ওখানে এটা আসছে ISS ইন্টু এটা RL। এখন এটা থেকে বলতেছে যে এই অংশটা বাদ দিয়ে আমরা ভি আউট সমান এইভাবে লিখি ISS রুট ওভার বিটা বাই IS VID RL, এই কথাটা লিখলাম অ্যাপ্রক্সিমেটলি। তখন ভি আউটকে VID দিয়ে ভাগ করলে আমার ইয়েটা পাওয়া যাবে, গেইনটা পাওয়া যাবে। ভি আউটকে VID দিয়ে ভাগ করলে গেইন পাওয়া যাবে, AV ইকুয়ালস টু বিটা IS RL। বিটা সমান হচ্ছে KW/L IS টু দি পাওয়ার হাফ। ওই যে হাফ হচ্ছে যে এই যে রুট, এই রুটটা হচ্ছে হাফটা ইন্টু RL। এই অংশটা হচ্ছে জিএমডি। ওই যে আমরা এখানে বের করছিলাম জিএমডি, জিএমডি সমান কি আসছিল, K1W1/L K1W1/L IS। তো এইভাবেও বের করা যায়, লোড দিয়েও বের করা যায়, আমি জাস্ট ডিফারেন্সিয়েট করে বের করতে পারি। আরেকটা ভাবে বের করা যায়, যে আমরা যদি লোড না থাকে তাহলে কি হবে। এইখানে আমি আলটিমেটলি ট্রান্স কন্ডাক্টেন্সটা বিভিন্ন উপায়ে বের করতেছি, বের রাইট? করতেছে, হ্যাঁ হ্যাঁ রাইট। আর স্যার এখন হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্সটা আমার মানে কেন বের করার দরকার হচ্ছে, রাইট? মানে লাইক আমি ওইটা আমরা দিয়ে সবসময় আমরা এমপ্লিফিকেশনে দেখছি, সবসময় এমপ্লিফিকেশন করতে গেলেই আমাদের দেখা যায় যে আসে জিএম আরডি। হ্যাঁ, মাইনাস না স্যার সামনে হ্যাঁ, আসে? ইয়েতে ইনভার্টারে মাইনাস, কিন্তু এখানে আচ্ছা আমাদের আচ্ছা এখানে আমাদের মাইনাস না। এখানে কেন আচ্ছা আচ্ছা মাইনাস না, এখানে মাইনাস না হচ্ছে কি যে এইটার সিগন্যালটা এইখানে হয় মাইনাসটা, আচ্ছা আর এইখানে গিয়ে আবার হয়ে যায় প্লাস। তো এই আচ্ছা জন্য এই ভি আউটটা যদি ধরি, এর রেসপেক্টে এটা পজিটিভ। আচ্ছা তো ভিআইডিটা তো আমার হচ্ছে এইটার থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে ভিআইডি। তো ভিআইডি যদি বাড়তে থাকে তাহলে ভি আউটও বাড়তে থাকবে, ভিআইডি যদি কমে তাহলে ভি আউটও কমবে। এই জন্য মাইনাসটা চলে গেছে। এটা দুই আচ্ছা জায়গায় আসছে, তো এখানে আসবে নেগেটিভ, কিন্তু এখানে আসতেছে পজিটিভ। এই আমরা একদম শুরুতে যে দেখাইছিলাম জি স্যার গ্রাফিক্যালি, এই যে এখানে এইখানে এই যে ভি ইনটা হচ্ছে সলিড দাগটা, ভি ইনটা হচ্ছে এই পাশেরটা, এটার জন্য ভি আউটটা হচ্ছে তার উল্টা। হুম কিন্তু এইটারটা, এটা হচ্ছে এইটার মতোই, ভি ইন এর মতোই ভি
আউট টুটা, ভি আউট টু সেম এজ ভি ইন ওয়ান ফেজ ওয়াইজ, বুঝতেছ? এই সলিড ডাকটা হচ্ছে ভি ইন ওয়ান এর, এখানে সলিড ডাকটা হচ্ছে ভি আউট এর ওয়ানে, এটা দুইটা একই একই রকম। এই জন্য আমাদের ওখানে গিয়ে নেগেটিভটা আর থাকতেছে না। এখন আমরা যদি স্মল সিগন্যাল মডেল থেকে যদি বের করতে চাই, তাহলে আমাদের হবে এই স্মল সিগন্যাল মডেলে আমরা চিন্তা করবো যে আমার আউটপুট লোড নাই। হ্যালো, শুনতে পাও? জি স্যার। হ্যাঁ, তা আর আউট সমান হবে RDS2 প্যারালাল টু RDS4। তার মানে এই জিনিসটা, এই যে এটা আউট, এটার আউটপুট রেজিস্ট্যান্স এইটা এবং এইটার প্যারালাল। এটা আমরা দেখাইছি গত ক্লাসে এমপ্লিফিকেশনে। এটা তো একটা সোর্সের মতো, এটা একটা সোর্সের মতো, সোর্স লোডের মতো, সোর্স লোডের এটা একটা এমপ্লিফায়ার। সোর্স লোডের এমপ্লিফায়ারটার যে রিলেশনটা, এটা আমি এখন বের করতে পারি কিনা দেখি তো, তোমাকে দেখাই দিতে তোমাদের মনে আসে। এটা পুরানো পড়ার মধ্যে আছে। তোমাদের কি সাবজেক্ট চয়েস চাইছে? না স্যার। আচ্ছা, না স্যার। কেন চাই নাই তাই না? আচ্ছা, স্যার ওটা কোড টু কি স্যার শুরু হয়ে যাওয়ার পসিবিলিটি আছে স্যার তাহলে? এখনো পরিষ্কার না, আমাদেরকে দিয়ে রুটিন টুটিন করানো হচ্ছে। আচ্ছা, এইটা বোধ হয় না, দেখি তো অ্যাম্প্লিফায়ার, এটাই মনে হয়। গত ক্লাসে যেটা আমরা করছিলাম, এটা এগুলো সব দেখছো তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভ লোড, তারপর হচ্ছে এই সোর্স, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সে কি আসছে আমাদের, এই যে আর, এটা আর এটা প্যারালাল, R01 R02 প্যারালাল, তো এই জন্য এখানে আসছে GDS1 GDS2 আইডি λ1 λ2, তার সাথে GM1 গুণ হয়েছে। তো আমাদের ওইটা যেহেতু ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ওইটা যে GMD হয়ে যাবে, মাইনাসটা চলে যাবে আর এই দুইটা প্যারালাল হবে। এখানে তো এখানে যে GMD আর আউট, GMD আর আউট, আর আউটটা কত, আর আউট হচ্ছে এই যে দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল এইটা আসছে। তো এই ভ্যালুগুলো বসাইলে ওই যে ওই আগের আগের ক্লাসেরটার মতোই, এখানে শুধু ল্যামডা, ওখানে λ1 λ2 ছিল, এখানে λ2 আর λ4, কারণ আউটপুটে আছে λ2 λ4, যে λ2 M2 আর M4 এক্সকিউজ মি। তো আমাদের এই AB ইকুয়ালস টু ওই রিলেশনটাই আসছে এখানে, λ2 λ4 KW/L1, এখানে আসলে 2 হবে আর কি, কিন্তু 2 আর 1 তো সেম, দুইটা আইডেন্টিক্যাল, এই জন্য 1টা এখানে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে AB ইকুয়ালস টু এটা আসছে। তো এইটাকে AB কে আমরা কয়েকভাবে করলাম আর কি, একটা হচ্ছে GMD RL দিয়ে, একটা করছি যে GM ইকুয়ালস টু টুয়াইস GM1 দিয়ে, আবার এখানে আমরা ল্যামডা এবং উইথ ল্যাং সবকিছু মিলিয়ে করলাম। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের গেইন। একটা গেইনের এক্সপ্রেশন এইটা, আর একটা গেইনের এক্সপ্রেশন হচ্ছে এইটা GMD RL, GMD RL, আর GMD সমান হচ্ছে এটা। তো আমরা দুইভাবেই করতে পারি। তো এখানে আমরা এখন এটাকে আরো এক্সকিউজ মি, আরো বেশি এমপ্লিফিকেশনের জন্য কি করতে হবে, এটা এখানে নিচে দেওয়া আছে। এখানে যদি আমরা এটা শুধুমাত্র যেটা এখন দেখাইলাম সেটা, তো এটা থেকে যদি বাড়াইতে চাইলে এটা ক্যাসকেডিং করা যায়। আমাদের ক্যাসকেডিং এর আউটপুট নিতে যাচ্ছে, আমার এই দুইটা হচ্ছে আসলে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, তার উপরে একটা কারেন্ট সোর্স আছে এখানে এন টাইপের, আর এখানে পি টাইপের দুইটা কারেন্ট সোর্স আছে। তো ফলে এটা ক্যাসকেড হয়ে গেছে, ক্যাসকেড হওয়ার পরে এখান থেকে আমি আউটপুটটা নেব। এই আউটপুটটা নিলে আউটপুটের এখানে আর আউট পি আর আউট এন এর প্যারালেল হবে, এই যে আর আউট এন আর আর আউট পি এর প্যারালেল হবে।
GM ইন্টু আর আউট এন আর আউট পি প্যারালেল। তো এইখানে আর আউট এনটা কিভাবে আনে, আমরা ক্যাসকেডিং করে দেখছি যে আমরা এরকম হয় যে এটা সিঙ্ক সার্কিটের বেলায় করছি, যে এখানে যদি একটা ট্রানজিস্টর এডিশনাল দেই তাহলে হয় কি GM3R30 তাকে R1 দিয়ে গুণ করলে তো এটা টোটাল রেজিস্ট্যান্সটা কন্ডাক্টেন্সটা বেড়ে গেল, R1। R5টা ওইভাবে GM5 কে R05 কে গুণ করে এটার R07 দিয়ে গুণ করলে এটা আসবে। এই দুইটার প্যারালেল হচ্ছে আমার GM। তো ফলে হয় কি আমার গেইনটা অনেক বেড়ে যায় ক্যাসকেডিং করলে। অসুবিধাটা কি, প্রত্যেকটাই আমার ভিটি করে দখল করতেছে, আমার সুইংটা কমে যায়। তো যত ক্যাসকেডিং করবো তত সামান্য ভিআইডিতেই আমার অ্যাম্প্লিফিকেশন হবে ভালো, কিন্তু অ্যাম্প্লিফিকেশন ভালো হইলে কি হবে, সুইং করতে পারবে না বেশি। সুইং যদি বেশি না করতে পারে তাহলে আমার কি হবে, আমার ওই রেঞ্জটা, কমন মোড রেঞ্জটা আমার কনস্ট্রেইন হয়ে যাবে। কমন মোড রেঞ্জটা আমাকে খুব হুঁশিয়ারি করতে হবে, ম্যানেজ করতে হবে। আর এই আরেকটা জিনিস কি, এখানে আমার যেহেতু আমি সুইংটা কমে গেছে, এই জন্য আমার ইনপুটের ভেরিয়েশনটা আমি বেশি দিতে পারবো না। তো এই জন্য করা হয় কি, এইটা দিয়ে ক্যাসকেডিং করে গেইনটাকে বাড়ানো হয়, বাড়ানোর পরে ক্যাসকেড ছাড়া আরেকটা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার দিয়ে ওটাতে সুইংটাকে বাড়ানো হয়। তো ফার্স্ট স্টেজে হয় এমপ্লিফিকেশন, ভালো এমপ্লিফিকেশন, আর সেকেন্ড স্টেজে হয় বেটার সুইং। তো দুইটা মিলে ওইটাকেই আমরা বলি অপেন। এটার পরে যখন আরেকটা দিব ভালো সুইং করার জন্য, এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারটাই তখন ওপেন হয়ে যাবে। তো ওগুলো আমরা ওপেনে গিয়া, ওপেন মানে কি, অপারেশনাল অ্যামপ্লিফায়ার। হ্যাঁ স্যার হ্যাঁ একটু কোশ্চেন আছে এখানে। জি 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 বলেন। তো এখানে ফার্স্ট অফ অল গেইনটা যে বাড়লো, গেইন বাড়তেছে কজ হচ্ছে আমার এখানে আর অন প্যারাল আর এটা কি পি, আর কি, হ্যাঁ এই দুইটার ভ্যালু মানে মানে এই পোর্শনটার ভ্যালু বাড়তেছে, ভ্যালুটা রাইট? বাড়তেছে, হ্যাঁ রাইট। এখন স্যার হচ্ছে যে আর অন আর সরি আর ও এন আর আর ও পি এটা হ্যাঁ যেহেতু প্যারালালি আছে, হ্যাঁ তো প্যারালালি আমি জানি যে রেজিস্ট্যান্স কমে। হ্যাঁ তো স্যার তাহলে রেজিস্ট্যান্স যদি এটা প্যারালালি কমে আর ও এন এই দুইটার চেয়ে বেশি হবে। এই দুইটার প্যারালেল চেয়ে, এই দুইটার প্যারালেল যত হবে তার চেয়ে বেশি হবে। আচ্ছা আমি এটা হচ্ছে ক্যাসকেড করতেছি দেখে এরকম হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্যাসকেড করতে, ক্যাসকেডের জন্য আমার এই রিলেশনটা আসতেছে, এটা বেড়ে গেছে অনেক। এইটা একটু যদি বলা যায় ভালো হয় আর কি, মানে হ্যাঁ এই ইকুয়েশনটা না মনে আসতেছে না, ওই যে আর ও এন ইজ ইকুয়াল টু এটা কিভাবে আসলো? এটা এটা তোমাদের ক্লাসে পড়াইছি। জি স্যার। যাই, তাহলে তোমার ওই একদম সিঙ্ক সার্কিট, সোর্স সার্কিট, সিঙ্ক আচ্ছা সার্কিটের স্যার তাহলে তাহলে স্যার রেজিস্ট্যান্স থাক, আমি তাহলে স্যার এখন কষ্ট না বাড়ানোর করে জন্য। ও না, ওইটা তো এখানে না, রিভিউর মধ্যে বোধহয় আছে, বুঝলি তো। স্যার তাহলে থাক, আমি ওটা তাহলে মানে এটা দেখে তারপরে তোমাদের জি স্যার ক্লাসে পড়াইছি। সেই জিনিসটা তাহলে আমি দেখে দেন প্রবলেম হলে আবার বলবো না। ঠিক আছে ইনশাল্লাহ। জি স্যার। এই যে এখানে এসে ক্যাসকেড হয়েছে, জি ক্যাসকেড স্যার। হলে এটা বেড়ে যায়। এটা রিভিউতে আলোচনা করছি না, আর এমনিতে ক্লাসে পড়াইছি। এই যে এখানে আচ্ছা যদি রেজিস্ট্যান্স দেই তাহলে এটা শুধু ছিল আর, এখন GMR0R হয়ে গেছে। আর এনে শুধু ছিল R01, এখন R01 এর সাথে আরো বেড়ে গেছে। তো জি স্যার। টোটাল কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে। জি স্যার। তো এইভাবে আমাদের ক্যাসকেডিং করে আমরা এটার করতে পারি। তো এখানে দুই তিনটা ডেফিনেশন আছে। একটা তো হচ্ছে CMR, কমন মোড রেঞ্জ। ওটা হচ্ছে আমার যে ভিআইডিটা, ভিআইডিটা আমি কত কম বেশি করতে পারবো, এটাই হচ্ছে কমন মোড রেঞ্জ। কমন মোড রেঞ্জ ছাড়া আমার যদি এমন হয় যে আমি এই ইনপুটটা আর এই ইনপুটটা শর্ট করে দিলাম, তো শর্ট করে দিলে দেখা যাবে যে এখানকার যে ভি আউট আর এখানকার যে ভি আউট, এই মাঝখানে ভি আউটটা দেখা যাবে যে কোনো চেঞ্জ নাই, সেম থাকবে, কারণ দুইটা তো আইডেন্টিক্যাল ট্রানজিস্টর। আইডেন্টিক্যাল ট্রানজিস্টর হওয়ার কারণে যেহেতু এই এই ডিফারেন্সটা জিরো,
এই ডিফারেন্সটা 0 হওয়ার কারণে এদিক দিয়ে কারেন্ট যাবে অর্ধেক আইএসএস এর, এদিক দিয়ে কারেন্ট যাবে আইএসএস অর্ধেক। এখানে যত ভোল্টেজ হবে এখানে তত ভোল্টেজই হবে। এই দুইটা ভোল্টেজের মধ্যে কোনো ডিফারেন্স থাকার কথা না, কিন্তু বাস্তবে দেখা যায় যে এখানে ডিফারেন্স আছে। এই যে ডিফারেন্সটা থাকে এইটা হচ্ছে এই ট্রানজিস্টর গুলা 100 ভাগের 100 ভাগ আইডেন্টিক্যাল না হওয়ার কারণে। তো যার জন্য এই যে আমরা দুইটাকে শর্ট করে যে গেইনটা পাই, ওইটাকে বলা হয় সিএমআরআর, কমন মোড রিজেকশন রেশিও। আমরা আসলে সিগন্যাল দিলাম না, দুইটাকেই শর্ট করে দিলাম, তখনও আমার একটা আউটপুট ভোল্টেজ ডেভিয়েশন হচ্ছে, ওইটাকে বলা হয় ওইটাকেই ঠিক সিএমআরআর বলে না, ওইটার যে গেইনটাকে বলে সিএমআরআর, রিজেকশন রেশিও। আসলে রিজেকশন রেশিও হচ্ছে যে আমার যে নর্মাল যে আমি সিগন্যাল দিব, সিগন্যালে এখানে যে গেইনটা পাবো ওই গেইনটা আসলে এক্সাক্ট গেইন না, কারণ এটার মধ্যে দুইটা ট্রানজিস্টরের মধ্যে কিছু এরর আছে। এরর থাকার কারণে এখানে গেইনটা আমি যে গেইনটা পাওয়ার কথা সেই গেইনটা পাইতেছি না। সেই জন্য ওই গেইনটাকে কি দিয়ে ভাগ করতে হবে, যে এই দুটাকে শর্ট করা অবস্থায় আমি যে গেইনটা পাইছিলাম ওই গেইনটা দিয়ে ভাগ করতে হবে, কারণ ওই গেইনটা বাই ডিফল্ট একটা গেইন এমনি হয়ে থাকে। তো ওই গেইনটা দিয়ে আমার যে পাওয়া গেইনটা, ওই গেইনটাকে ভাগ করলে ওইটাকে বলা হয় রিজেকশন রেশিও। তো রিজেকশন রেশিওটা কি? রিজেকশন রেশিও ইজ নর্মাল গেইন ডিভাইডেড বাই যখন দুইটা ইনপুট ভিআইডি যখন 0 থাকে, ভিআইডি 0 থাকলে যেই গেইন, ওই গেইনটা দিয়ে ভাগ করা, এই রেশিওটাকে বলা হয় কমন মোড রিজেকশন রেশিও। আরেকটা আছে কি, আরেকটা হচ্ছে অফসেট। অফসেট কি? অফসেট হচ্ছে যে আমরা এই ইনপুট আউটপুটের মধ্যে দুই দিকেই দুইটা সিগন্যাল দিলাম এবং কমন মোডও ঠিক রাখা হইলো। আমার দুইটা সিগন্যাল যদি সেম হয় তাহলে আউটপুটে কোনো গেইন হওয়ার কথা না, কিন্তু আউটপুটে যে ডিফারেন্সটা হচ্ছে ওই ডিফারেন্সটা যদিও আমাদের এখানে ইনপুটটা দেখা যাচ্ছে সেম, কিন্তু এই ডিফারেন্সটা ইনপুটের কতটুকুর জন্য এই ডিফারেন্সটা হয়, যেটা নাকি আমরা এই ট্রানজিস্টরগুলোকে সমান না করার জন্য পাচ্ছি। তো ওই যে ইনপুট কতটুকু, আসলে যদি এই দুইটা আইডেন্টিক্যাল হতো তাহলে ইনপুট কতটুকু ডিফারেন্স ভোল্টেজ দিলে পরে আমি ওই গেইনটা পাবো। ওই যে ইনপুটের যে ডিফারেন্স ভোল্টেজটা, যেটার কারণে এই আমার আউটপুট গেইনটা হচ্ছে, এই এই ভোল্টেজটা কে বলা হয় ইনপুট অফসেট। মানে এই ইনপুট অফসেটটাও হচ্ছে আমার এই ট্রানজিস্টরগুলা আইডেন্টিক্যাল না হওয়ার কারণে। একটা হচ্ছে সিএমআরআর, ওইটা হচ্ছে গেইন দুইটার রেশিও। এটা হচ্ছে কি যে যদিও আমরা দেখতেছি দুইটা ইনপুট আসলে নো ডিফারেন্স, ভিআইডি 0, কিন্তু আসলে এর মধ্যে একটা অফসেট আসতেছে, যার কারণে আউটপুটে অফসেট পাইতেছি। তো এই ইনপুটের কতটুকু অফসেট হইলে আউটপুটে এটা এই দুইটা যদি আইডিয়ালি ইকুইভ্যালেন্ট হইতো, ইনপুটের কতটুকু ভেরিয়েশনের জন্য আমার আউটপুটের এটা আসতো, ওইটাকে বলা হয় ইনপুট অফসেট, ইনপুট অফসেট ভোল্টেজ, বলা হয়। আরেকটা আসছে স্লু রেট। স্যার হ্যাঁ, ওই ইনপুট অফসেটের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে লাইক দুইটা যদি আইডেন্টিক্যাল হইতো তাহলে আমার দুইটা ইনপুটের যে ভ্যারিয়েশন ওইটার কারণে যে ইমপ্লিমেন্টেশনটা অফসেট। হইতো। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমার তো কিন্তু আমরা বের দেখি, করবো কেমনে? হ্যাঁ বের করবো কেমনে? বের করবো ওইটা আমাদের যে গেইন আছে, আউটপুটের ডিফারেন্সটাকে গেইন দিয়ে ভাগ করে দিব নাকি গুণ করে দিব। দেখো এই যে আউটপুট বা ইনপুট, তা আমি করব কি, গেইনটাকে না, গেইন দিয়ে আউটপুটকে ভাগ করে দিলে আমি ইনপুটের ডিফারেন্সটা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, আউটপুটকে গেইন দিয়ে ভাগ করে দিলে ইনপুটের ডিফারেন্সটা পাবো। তো এই আউটপুটকে গেইন দিয়ে ভাগ করলে যে জিনিসটা দাঁড়ায় সেইটাকেই বলা হয় অফসেট। তো অফসেট ভোল্টেজ আমরা একদম আইডেন্টিক্যাল বানাইতে পারি না, সবসময় কিছু না কিছু অফসেট ভোল্টেজ থাকে।
এটা যখন নাকি ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার বানানো হয় তার সাথে এটা একটা স্পেসিফিকেশনে বলে দেওয়া হয় যে এটার ইনপুট অফসেট ভোল্টেজ এত। তো এটা বুঝতে আচ্ছা। হবে যে এটা অটোমেটিক কিছুটা গেইন দিয়ে যাচ্ছে এমনি। ও, তারপরে আসতেছে স্লু রেট। স্লু রেট হচ্ছে যে আমরা আর এল দিছিলাম না এখানে আউটপুটে, এখানে আমরা আউটপুটে আর এল ধরছি। সাধারণত আর এল হয় না, এগুলোর সাথে সিএল হয়, হয়তো ক্যাপাসিটেন্স হয়। ওই ক্যাপাসিটেন্সটাকে আমি কত স্পিডে চার্জিং করতেছি ডিসচার্জিং করতেছি ওটাকেই বলা হয় স্লু রেট। এই জন্য স্লু রেট হচ্ছে যে ভোল্টেজ পার মিনিট বা ভোল্টেজ পার সেকেন্ড মনে হয়। এই যে স্লু রেট হচ্ছে কারেন্ট বাই সিসি ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, মানে কত দ্রুত আমার এই ক্যাপাসিটরটা রাইজ করতেছে অথবা ফল করতেছে, এইটাকে বলা হয় স্লু রেট। তো স্লু রেট আমাদের আসলে ইনহেরেন্ট কিছু ক্যাপাসিটেন্স থেকে যায়। যেমন আমি বলছি না যে এইটার পরে আমরা আবার আরেকটা ট্রানজিস্টর পেয়ার দিব, যেটার কারণে আমাদের কি বলে এটাকে সুইংটা বাড়বে। তো এখানে এই জন্য আমাদের একটা হচ্ছে লোডের ক্যাপাসিটেন্স, আর হচ্ছে এম ট্রানজিস্টরের, M4 এর আর M2 এর, এই যে M4 এর আর M2 এর এই দুইটার ক্যাপাসিটেন্স প্লাস এখানে যে আউটপুট ক্যাপাসিটেন্স, এই সবটা মিলে হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটেন্স। এটাকে বলা হয় কম্পেনসেশন 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 ক্যাপাসিটি। কম্পেনসেশন ক্যাপাসিটিটা আমরা অনেক সময় ইন্টেনশনালি একটু বাড়াইও দিই এর জন্য, নয়েজ গুলাকে রিজেক্ট করার জন্য। তো এই যে ক্যাপাসিটেন্সটা, এটাকে কম্পেনসেশন ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সটা যেই রেটে ভোল্টেজ বাড়তেছে কমতেছে এটাকে বলা হয় স্লু রেট। তো আসলে আমাদের রিলেশনটা কি যে কি ইকুয়ালস টু সিভি, তাই না? তা আমি চাচ্ছি স্লু রেটটা আসলে একটা ভোল্টেজ, স্লু রেট হচ্ছে একটা ভোল্টেজ। তো ভোল্টেজ হবে কি কিউ কে সি দিয়ে ভাগ করতে হবে, কিউ কে সি দিয়ে ভাগ করা, কিউ এক্স আসলে কারেন্ট আর সি তো সি, তার মানে কিউ মানে হচ্ছে কারেন্ট বা চার্জ পার টাইম, ইউনিট টাইম, পার ইউনিট টাইম। তো এই জন্য কারেন্টকে সিসি দিয়ে ভাগ করলে আমাদের স্লু রেটটা বাইরে হয়ে আসে। আর আমরা যদি এমনি দেখি যে ইনপুটে আমি হঠাৎ করে রাইজ করে দিলাম, যেহেতু আউটপুটে ক্যাপাসিটেন্স আছে এই জন্য এটা স্লোলি রাইজ হচ্ছে। তো এইখানকার যে স্লোপটা এটাকে জি ভি বাই ডিটি, এটাকেই বলে স্লু রেট। তো এই ক্যাপাসিটেন্স কম্পেনসেশন ক্যাপাসিটেন্সের উপর নির্ভর করবে আমার স্লু রেটটা। তা আমাদের সাধারণত স্পেসিফিকেশনে অঙ্ক করার সময় ক্যাপাসিটেন্স কতটুকু আছে এটা না বলে দেয় যে এটার স্লু রেট এত। তো স্লু রেট বলতে বোঝা যাবে যে যে আমার যে কি বলে এটারে বায়াসিং কারেন্ট আছে, বাইরে বায়াসিং কারেন্টকে এই ক্যাপাসিটেন্স দিয়ে ভাগ করলে আমরা স্লু রেটটা পাই, মানে এই রিলেশনটা আর কি। স্লু রেট দেওয়া মানে হচ্ছে এই রিলেশনটা, আইএসএস বাই সিসি সমান কত, এটাই হচ্ছে স্লু রেট। তো এই জন্য আমাদের অঙ্কের মধ্যে স্লু রেট দেওয়া থাকলে বুঝতে হবে যে এই ভ্যালুটা দেওয়া আছে। তো আমার যদি আইএসএস জানা থাকে তাহলে ওখান থেকে আমি সিসিটা বের করে নিয়ে আসতে পারবো। আর সিসিটা হচ্ছে সবগুলোর কম্বিনেশন। এই কয়েকটা ডেফিনেশন জানতে হয় আর কি ডিজাইনের জন্য। তো সোফার সো গুড, এই পর্যন্তই আমাদের। আর ঈদের আগে আমি আর কোনো ক্লাস নিতে যাচ্ছি না, কারণ এরপরে তো হচ্ছে তোমাদের 30 তারিখ। তো নেক্সট উইকে আর তাহলে কি স্যার ঈদের পরে স্যার? ঈদের পরে ইনশাল্লাহ। তখন আমি আমার ইনশাআল্লাহ। নতুন করে ইমেল পাঠাবো তোমাদেরকে। কিছু আর তোমরা এই জিনিসগুলো যদি দেখতে পারো দেখো, আল্লাহর জন্য তো কুরবানি করবা, আবার কিছু নিজের সময় কিছু পড়াশোনার জন্য কুরবানি করো, ঠিক আছে না? জি স্যার, জি আচ্ছা, স্যার, আল্লাহ সহজ করুক তাহলে। তো আজকে রেখে দিই এখানে। জি স্যার। স্যার আরেকটা হ্যাঁ, জাস্ট বলো বলো। কোশ্চেন, ওই ইয়ারটা মানে সুইং এর ব্যাপারটা, হুম, ওখানে যে বললেন যে অ্যাম্পলিফাই হচ্ছে কিন্তু সুইংটা আসলে কমে যাচ্ছে। কমে যায়। ওখানে যদি আমি এমপ্লিফিকেশনটা আরো বাড়াই দেই তাহলে হবে কি আহ, ইয়ে হয়ে যাবে, টেপার হয়ে যাবে, মানে উপরে গিয়ে এটা ইয়ে থাকবে না, একজ্যাক্ট আসতে পারবে না। আমি এখানে একটা ছবি দেখাইছিলাম মনে হয়। এই যে দেখো, এই যে মাথাটা কেটে যায়, যে কারণে এটা সুইং করতে পারতেছে না পুরোটা। এই আমার যে
আমার যে আউটপুট কার্ভটা হবে, কার্ভটা ওই স্যাচুরেশনের লিমিটের বাইরে চলে যাচ্ছে, তো যার জন্য এই সুইংটা বেশি করতে পারে না। তো এই জন্য করতে হবে কি, আমার এখানকার আমার অল্প ডিফারেন্স এখানে ধরে ফেলতে পারবে। এই জন্য আমার এটা সূক্ষ্ম ডিফারেন্সিয়াল কাজ করবে, যে অল্প ডিফারেন্সটাকে এটা এমপ্লিফাই করে বলতেছে, ওই এমপ্লিফিকেশনটাকে আবার নেক্সটটাতে দিয়ে আরো বেশি এমপ্লিফিকেশন করে বলবে। তো এই আমি এখানে বেশি ডিফারেন্সটা এখানে আমি ইউজ করতে পারবো। তো সেই জন্য ওখানে সিএম এর রেঞ্জ এবং আমার ম্যাক্সিমাম কত ডিফারেন্স দিতে পারবো এই জিনিসগুলা কনসিডারেশনে আনতে হয়। এই জন্য এই ডিজাইনের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলা অ্যাড করে আমরা যখন অপম ডিজাইন করবো, একটা অ্যাপ্লিকেশন আমরা করবো, ডিজাইন করতে গিয়ে দেখবো যে কিভাবে ট্রানজিস্টরগুলো সাইজিং করতে হয়, এগুলো আমরা আলোচনা করবো। তখন এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারেরও ইয়েটা চলে আসবে, ডাব্লিউএল রেশিওর হিসাবগুলা অনেকটা এইটার মতোই। এখানে আমরা জিএমআরডি আমরা কতটুকু অ্যাম্পলিফিকেশন চাই এখানে, এটা দেখা যাচ্ছে যে আইএসএস বায়াসিং কারেন্ট, তারপরে আর ডাব্লিউ1 L1 মানে হচ্ছে W2 L2, দুইটা তো আইডেন্টিক্যাল, এই দুইটা মিলে আমাদের করতে হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। ওই সুইংটা কমায়াও আমি এমপ্লিফিকেশনটা এই জন্য বাড়াচ্ছি যাতে আমার সামান্য ডিফারেন্সটাকেও যাতে সে এমপ্লিফাই করতে পারে, সামান্য ডিফারেন্সটাও যাতে বেশি এমপ্লিফাই করতে পারে, এই জন্য এটা করা হচ্ছে। জি স্যার। তো ঠিক আছে, জি স্যার। তোমরা ভালো থাকো, ভালোভাবে ঈদ করো। স্যার দোয়া করুন স্যার, ঈদ মোবারক। দোয়া করবেন স্যার, ঈদ মোবারক স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।